হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, সেদিনকে যখন আমরা এসেছিলাম সেদিনকে আমি খুব ভুলে গেছিলাম রুমটার ব্লগ করতে। এই হচ্ছে বাইরেটা এরকম, এখান থেকে ঢুকে পরপর এখানে দুখানা বেড, বাইরে বেরিয়ে বাইরেটাই দেখা, এখান থেকে বেডরুম থেকে তোমরা রেলি নদীটা পুরোটা দেখা যাচ্ছে। ভিউটা এত সুন্দর, এখানকার পুরো নদীর ধারটা এই জানলা থেকেই দেখা যাচ্ছে। বাথরুমটাও দিনের বেলায় কোনো আলো দিতেই হচ্ছে না, কারণ এখানে এই যে এইটা থেকে পুরো বাথরুমটাই আলো আলো হয়ে যাচ্ছে। একটা শুধু আমরা যেহেতু কর্নারে ছিলাম তাই আমাদের দুটো জানলা আমরা পেয়েছি, নয়তো সবার ওই নদীর জানলাটাই থাকে। রাত্রিবেলায় ইউটিউব দেখে আলুর পরোটা বানাতে, সকালবেলা হতেই আলুর পরোটা বানাতে শুরু করেছে। উনি ইউটিউব দেখেনি বেশিরভাগটা বানায়। তো চলো আমরা একটু আলুর পরোটা বানানোটা দেখিয়ে দিই। आपका ये बोल बताइए ना, ऐसे बोल बताइए। हमारा ये बेलन ऐसा बेलन देखा था कितना अच्छा बेलती है। आप क्या बना रहे हैं बोलिए? मैं पराठा बना रही हूँ। किसका? आलू। मैं आप लोगों का दिल बना रहा हूँ, दिल। हम सब लोग आपके कैमरे में आना चाहते हैं। ये जबरदस्ती घुस रहा है। बिल तो पहले दिया था, पर आप लोगों का बिल बना रहा हूँ बोल रहा है। छोटी होता है तो फिर चलेगा। এখানে আলুর পরোটা বানানোর পুরো প্রসেসিং চলছে। সবাই মিলে সুন্দর করে কাজ করে। ঠিক আছে, চলো আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এবারে খাওয়া দাওয়া করে রওনা দেব। জলটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট এটা এখন তুমি সবাই তিস্তাটাও দেখলে এইরকমই হবে, তিস্তার জলটাও এই কালারই হবে। কারণ হচ্ছে ধস নামলে প্রত্যেকটা নদীর জলই এখানকার এরকম হয়ে যায়। আর ওপরটায় খুব সুন্দর, মেঘের মধ্যে যেন মেঘের পাহাড়, হাফ পাহাড়ের চূড়া দেখাই যাচ্ছে না, পুরো মেঘের পাহাড় হয়ে গেছে। এখানে সার্ভ করা হচ্ছে গরম গরম আলুর পরোটা। খেতে এমনই হবে। কাল শুধু একবার নামটা উচ্চারণ করেছি। হ্যাঁ, কাল শুধু একবার বলাতে আজকে আলুর পরোটা তৈরি হয়ে গেছে। দাদা এখন গিটার নিয়ে গান করতে বসেছে। হেবি সুন্দর গান করে, দারুণ গান করে। আমরা একটু খেয়ে দেইনি। দারুণ হয়েছে। কেমন হয়েছে? বাবা খেয়ে বলে কেমন হয়েছে? ভালো হয়েছে। চলো আমরা এবার খেতে আরম্ভ করছি। টাটা। আজকের ওয়েদারটা অন্যরকম, পুরো ফগি ওয়েদার। আজকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পালা। কালিম্পং টাউনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে প্রোগ্রাম চলছে, সেই কারণে এরকম কনভেন্সের ব্যবস্থা। দেখো
পুটু এই আমরা এখন রয়েছি হচ্ছে সেবক রোডে। সেবক রোডটা এত সুন্দর, কিন্তু এখানে এরকম কত লেনের 4 লেনের রাস্তা হবে বলে এই জায়গার সমস্ত গাছপালা সব কেটে ফেলেছে। এটা খুব খারাপ জিনিস হচ্ছে, কারণ এখানে তো মানে সেবক রোডের ভিডিওটা আমি আপলোড করব, সেখানে তো দেখিয়েছি কত সুন্দর দুপাশে গাছপালা ভর্তি। সেই গাছপালাগুলো এখানে সমস্ত কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে এখন 4 লেনের আমাদের একটু তাড়াতাড়ি থাকার জন্য এই দিনকে গাড়ি নেওয়াটা মানে আমাদের শিলিগুড়িতে গাড়ি রাখা ছিল, তো শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আমরা আবার রায়গঞ্জে ব্যাক করি, তো সেইটার কোনো রকম ক্লিপ আমাদের তোলা হয়নি তাড়াহুড়োর জন্য। আজকে সকালবেলা শিলিগুড়ি থেকে আমরা নেমেছি, নামার পর রায়গঞ্জ অবধি এসেছি। তারপর ভাবলাম নাইটটা স্টে করে যাই, কারণ বেকার রাত্রিবেলা ফ্যামিলি নিয়ে রিস্ক নিয়ে লাভ নেই। তো রায়গঞ্জে এসে আমরা একটা হোটেলে নাইট স্টে করেছি, বা হোটেল বাদশাহ। তো এই হচ্ছে ব্যাপার। এখন কালকে সকালবেলা উঠে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, বেরিয়ে বাড়ির দিকে রওনা দেবো। রাত্রিটা রেস্ট নিয়ে নিই, বেকার যখন হাতে একদিন অপশান রয়েছে, বেকার রিস্ক নিয়ে এ করে তো লাভ নেই। ওই কারণে আমরা চলে এসেছি নাইট স্টে। আর হ্যাঁ, সাহেবদা আর মৌমিতা দি যাদের বাড়িতে আর কি শিলিগুড়িতে আমরা উঠেছিলাম, ওরা অনেক হেল্প করলো হোটেলটা পেতে। উনি ফোন করে বলে দিয়েছিল, কারণ পেট নিয়ে অ্যালাউ করছিল না, প্রবলেম কিছু কিছু জায়গায় প্রবলেম করে, তো পেট আছে বলে সেই কারণে অসুবিধা হচ্ছিল। যাই হোক, পাওয়া গেছে। আর এইটা হচ্ছে রুমটা। একটাই রুম নেওয়া হয়েছে 4 জন থাকার জন্য। আর আমাদের পুটু খুব খুশি, পুটু খুবই খুশি। হোটেলের নাম আর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো যারা শিলিগুড়ি থেকে ধরো আসছো, নাইট স্টে করবে তাদের জন্য। 1700 রুম ফেয়ার নিয়েছে। এবার রাত্রিটুকু থাকার জন্য সেই হিসাবেই ডিল করা হয়েছিল। এনিওয়ে, ওকে, গুড নাইট। এটা হচ্ছে রায়গঞ্জ। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে। এই হচ্ছে হোটেল বাদশাহ। আমি নাম্বারটা ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, যদি কারোর মোটামুটি এখানে আসার থাকে তো অবভিয়াসলি আসবে। অন্তত একটা রাত্রি স্টে করার জন্য আমাদের এনাফ মানে মোটামুটি মনে। আমি আবার ব্লগটা শুরু করলাম, কারণ আমরা শিলিগুড়ি থেকে আজকে চলে এসেছি, মোটামুটি কৃষ্ণনগর ঢুকে গেছি, কৃষ্ণনগর ক্রস করছি। আমি শিলিগুড়ি থেকে আসার পথটা দেখাইনি, তার কারণ হচ্ছে রায়গঞ্জে শুধু হোটেলটা দেখিয়েছিলাম, কারণ কারোর বিপদে আপদে তো হোটেলই কাজে আসে। আর এই রাস্তাটা দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা আসার সময় কালনা হয়ে নবদ্বীপের ওই রাস্তাটা হয়ে কৃষ্ণনগর ঢুকেছিলাম, আমরা ফেরার সময় যাচ্ছি হচ্ছে কল্যাণী রোড হয়ে, কারণ এর আগে আমরা বারবারই ওই কালনা রোডটাই ইউজ করেছি। তো আজকে দিনের আলোয় আলোয় যখন আছে তখন কল্যাণীটা মানে এক্সপিরিয়েন্সটা তো সব রাস্তারই করে নেওয়া দরকার, সেই কারণে এই রাস্তা দিয়েই আমরা এইবারের মতন ঢুকলাম। তো প্রায় 6 লেনের, মানে এদিকে 3 লেন ওদিকে 3 লেন, তার মধ্যে 3টে লেনই চালু হয়েছে এখনো অবধি, কিন্তু বাকিগুলো অলরেডি ডেভেলপড অ্যান্ড খুব শিগগিরই হয়তো চালু হবে।
সেই কারণেই এই রাস্তাটা একবার দেখিয়ে দেওয়া। এই রাস্তা চালু হয়ে গেলে অনেকটা কম সময় লাগবে শিলিগুড়ি পৌঁছতে, কারণ ওইদিকে তো রায়গঞ্জের বাইপাসেরও কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে যদি এই রাস্তাটা যদি পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন থেকে পুরোপুরি তৈরি হয়ে যায়, চালু করে দেয়, তাহলে অনেকটা সময় কমে যাবে শিলিগুড়ি পৌঁছতে। যেখানে যাবে এখন আমরা NH12 এ রয়েছি। বাঁদিকে দেখাচ্ছে, এই রাস্তাটা পুরোটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস রোডে আমরা উঠছি এখন। চলো এর পরের রাস্তাটা আবার দেখিয়ে দেব। এটা এখন ডাইভারশন আছে। আমরা আবার ভালো রাস্তায় উঠলাম, এখন আমরা শান্তিপুর দিয়ে ফুলিয়ার দিকে ঢুকছি, তারপরে পড়বে রানাঘাট। এখানে আবার ভালো রাস্তায় পড়ে গেছি। এখানে দেখো গাছের চারা লাগিয়েছে, যেমন NH34 আছে। এখানে প্রচুর গাছের চারা লাগিয়েছে। এই গাছগুলো লাগানোর কারণ হচ্ছে যখন অপোজিট সাইড থেকে গাড়িগুলো আসে তখন তাদের মানে বিশেষ করে রাত্রিরের ক্ষেত্রে আকাশ তো চশমা পড়ে, তাই ওর একটুখানি সুবিধাই হয়, কারণ ওই পাশের গাড়ির যে লাইটটা সেটা সরাসরি ওর চোখে পড়ে না। ঠিক বৃষ্টি নামার আগের মুহূর্ত হয়ে রয়েছে। এই পথ থেকে জ্যাম এবং একটা অরেঞ্জ কালার হয়ে রয়েছে। চলো দেখি জ্যামটা কতক্ষণে কাটে। ফোনের ব্যাটারি, এই গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আর রেকর্ডিংটা করা হয়নি। এখানে রেকর্ডিং শেষ হয়ে যায়, আমরা মোটামুটি সন্ধ্যে 6:30টার মধ্যে বাড়ি ঢুকে যাই।